হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে শুরু করব গ্র্যাভিটেশনের পার্ট 5। তোমরা আগের দিন ক্লাসটা নিশ্চয়ই করেছো। আগের দিন ক্লাসে কী কী পড়িয়েছিলাম, এই টপিকগুলো পড়িয়েছিলাম। সেটা কি? পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। সেখানে এটা কী ছিল? ইকুয়েশনটা এসেছিল জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ফাই, যেখানে ফাই হচ্ছে কি অক্ষাংশ। নিরক্ষরেখার সাপেক্ষে কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত। তাহলে এখানে এটা কি নির্দেশ করেছে বললাম যে হ্রাসের পরিমাণ, এটা হচ্ছে হ্রাসের পরিমাণ। যদি আহ্নিক গতি না থাকে তাহলে এই পরিমাণ কীভাবে বৃদ্ধি পাবে, বা বলতে পারো আহ্নিক গতির জন্য হচ্ছে কি এই পরিমাণ কমছে। সেটা নিরক্ষরেখায় কথা হবে ফাই ইকুয়াল টু 0, আর মেরু অঞ্চলে কথা হবে ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে মেরু অঞ্চলে কি হচ্ছে ওমেগার কোনো প্রভাব নেই, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে আছে কি সব থেকে বেশি, অর্থাৎ কি এই জায়গাটাতে সব থেকে বেশি প্রভাব, আর এটা হচ্ছে কি একদম নেই। আর এটা কি করেছিলাম অঙ্ক, যে ওমেগার মানটা অর্থাৎ কি আবর্তন গতি মান যদি বর্তমান মানের 17 গুণ হয়ে যায়, প্রায় 17 গুণ, কারণ হচ্ছে কত ওমেগা স্কোয়ার আর বাই জি এর মানটা ধরা আছে কত নিয়ার অ্যাবাউট টু 1/289, কোনো বইয়ে 288 ধরা আছে, কোনো অসুবিধা নেই, তোমরা 288 ধরতে পারো, 289 ধরতে পারো, ক্যালকুলেশনের সুবিধা হবে এটা। সেখান থেকে দেখেছিলাম কত, যে 17 ওমেগা হলে বা 17 গুণ হলে সেটা কি হবে, নিজেকে ভারহীন মনে হবে। কোথায় ভারহীন মনে হবে? এই নিরক্ষীয় অঞ্চলে ভারহীন মনে হবে। ঠিক আছে, মানে বস্তুর ওজন কাজ করছে কোন দিকে? এদিকে mg, আর ঠিক অপকেন্দ্র বলে মানটা m ওমেগা স্কোয়ার আর, এই মানটা কী হবে পরস্পর সমান হয়ে যাবে। এরপর দেখো সেই সময়ে পর্যায়কাল কত হবে, অর্থাৎ কি দিন রাত্রি দৈর্ঘ্য কত হবে 575 সেকেন্ড, অর্থাৎ কি আছে 1 ঘন্টা 41 মিনিট বা 1.41 আওয়ার, 1.41 আওয়ার। আর এটা কি বলছিলাম গ্র্যাভিটেশনাল ফিল্ড। তোমাকে এখানে বলে রাখি, এখানে একটা টপিক ছেড়ে গেছিলো, সেই টপিকটা হচ্ছে কি 4টা পয়েন্ট বলেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে কি পৃথিবীর আকৃতির জন্য, অসম আকৃতির জন্য। ডি পয়েন্ট ছিল কি পৃথিবীর অসম আকৃতি জন্য কি হবে, জি এর মানটা হ্রাস পাবে। কেমন? পৃথিবীটা কেমন হচ্ছে উপগোলাকার, উপগোলাকার। পৃথিবীর আকৃতি হচ্ছে উপগোলাকার, তার মানে কি মেরু মেরু অঞ্চলগুলো কি অঞ্চল একটু চ্যাপ্টা এবং নিরক্ষীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চল স্ফীত, মানে অনেকটা ধরো যে এরকম টাইপের, এরকম টাইপের। ঠিক আছে, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল আর এটা হচ্ছে মেরু অঞ্চল। নিরক্ষীয় অঞ্চল এবং মেরু অঞ্চলের ব্যাস প্রায় কত 21 কিমি মতো কম বেশি। মেরু অঞ্চল অঞ্চলের ব্যাস নিরক্ষীয় অঞ্চলের থেকে প্রায় 21 কিমি কম, তার মানে এটা কম এটা বেশি। এটা যদি আর হয় এটা কথা হবে r-21। আর আমরা কি জানি জি প্রপোর্শনাল টু 1/r²। তো আর এর মানটা যত বেশি হবে তত কি হবে জি এর মানটা কম হবে, আর আর এর মান কম হলে জি এর মান বেশি হবে। তাহলে এখানে হচ্ছে কি এই অঞ্চলে আর এর মানটা বেশি, তাই এখানে কি হবে জি এর মানটা, জি হচ্ছে কি কম আর এখানে হচ্ছে কি জি বেশি। তাহলে এখানে কি হচ্ছে কি একটা হচ্ছে কি পৃথিবীর আহ্নিক গতি, তার জন্য কি হচ্ছে এখানকার জি এর মানটা হ্রাস কম পাচ্ছে,
প্লাস আবার কি হচ্ছে, যেটা চ্যাপটা স্ফীত হওয়ার জন্য কি হচ্ছে, এর জন্য কি হচ্ছে যে কমে যাচ্ছে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে দুটো কারণের জন্য কমে যায় জি এর মানটা। একটা হচ্ছে কি স্ফীত, মানে মেরু অঞ্চল থেকে ব্যাসটা বেশি বলে, আর হচ্ছে কি পৃথিবীর আর্নিক গতির জন্য। ঠিক আছে, তাই কি হবে, মেরু অঞ্চলে জি এর মান তাই মেরু অঞ্চলে জি এর মান নিরক্ষীয় অঞ্চলের থেকে বেশি। ঠিক আছে, কেন বেশি, কারণ ব্যাসার্ধটা হচ্ছে কি 21 কিলোমিটার কম বেশি। নোট করে রাখবে এটা। আর একটা কথা বলে নিই, এই ভিডিওটা হচ্ছে কি 5 নম্বর ভিডিও পর্যন্ত পরীক্ষাতে আসবে। এরপরে যে ভিডিওগুলো দেবো ক্লাস চলবে আমার কন্টিনিউ, কিন্তু কোশ্চেনটা আসবে কোত্থেকে, শুধুমাত্র 5 নাম্বার পার্ট পর্যন্ত। যা কোশ্চেন হবে 5 নম্বর পার্ট, তারপরে 6 নাম্বার 7 নাম্বার 8 নম্বর পার্টটা পরবর্তীকালে কোশ্চেনে দেবো বা দেবে হয়তো। কিন্তু এখন যা কোশ্চেন দেওয়া হবে তোমাদের সামনে যে পরীক্ষাটা আছে, তাদের কিন্তু এই 5 পার্ট পর্যন্ত ভালোভাবে পড়ে রাখবে, কোশ্চেনগুলো এখান থেকে আসবে। আরেকটা কি পড়েছিলাম, যে গ্র্যাভিটেশনাল ফিল্ড, মহাকর্ষ ক্ষেত্র, ক্ষেত্র মানে কি হচ্ছে এরিয়া। তাহলে একটা বস্তু হচ্ছে কি চারিপাশে যে অঞ্চল পর্যন্ত সে কী করতে পারবে, অন্য একটা বস্তুকে আকর্ষণ করতে পারবে বা তার মহাকর্ষ প্রভাবটা থাকবে। কার জন্য, তার নিজস্ব ধর্ম হচ্ছে কি ভরের জন্য। সেই ক্ষেত্র এরিয়াটাকে বলবো কি আমরা মহাকর্ষ ক্ষেত্র। কিন্তু বাস্তবে হচ্ছে কি মহাকর্ষ ক্ষেত্রের বিস্তৃতি কত, অসীম পর্যন্ত। আর হচ্ছে কি ক্ষেত্র প্রাবল্য, সেখানে হচ্ছে কতটা জোরালো। কি বলেছিলাম, যে একটা অন্য পাড়ায় কুকুর এসে কতটা মার খাচ্ছে, যদি বেশি মার খায় তাহলে বেশি জোরালো, কম মার খেলে কম জোরালো, তাই তো। তাহলে হচ্ছে কি ঠিক এখানে কুকুর আসবে না কেসটা, এখানে আসবে কি একক ভরের একটা বস্তুকে আনলে তার উপর যে আকর্ষণ বল ক্রিয়া হয়, আকর্ষণ বল, ওখানে মার বলছিলাম, এখানে আকর্ষণ বল, তাহলে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হয় কি মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। তার মানে ওই ক্ষেত্রটা কতটা স্ট্রং সেটা হচ্ছে কি ক্ষেত্র প্রাবল্য দিয়ে ডিনোট করব। এর অভিমুখটা কোন দিকে হবে বলেছিলাম, যে একক ভরটা যেদিকে গতিশীল হবে, সবসময় প্রাবল্য মানে হচ্ছে কি একক ভরের উপর প্রযুক্ত বল, তাই সে গতিশীল যেদিকে হবে সেটাই হবে কি প্রাবল্যের অভিমুখ। ঠিক আছে, আরেকটা কি করেছিলাম, একটা ফাঁপা গোলক আর একটা হচ্ছে কি নিরেট গোলকের বিভিন্ন বিন্দুতে, বাইরে কোনো বিন্দুতে, ভিতরের বিন্দুতে, গোলকের উপরে কত হবে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ কি ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে সেটা নির্ণয় করেছিলাম। ক্ষেত্র প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয়। এর ক্ষেত্রে কী হয়েছিল, বাইরে এবং সারফেসে এর যা ছিল এরও তাই হয়েছে, খালি ভিতরে কত হবে জি প্রপোর্শনাল টু আর, সরি ই প্রপোর্শনাল টু আর। এখানে ভিতরে কত হবে ই প্রপোর্শনাল টু আর, আর এখানে হচ্ছে কত ই প্রপোর্শনাল টু 1/r²। এটাই পার্থক্য। আর এখানে হচ্ছে কি ভেতরে হচ্ছে 0, অর্থাৎ কি ভিতরে কোনো কার্যকারী মাস থাকবে না, তাই কোনো রকম প্রাবল্য থাকবে না। ঠিক আছে, ফাঁপা গোলকের ভিতরে, এটা আমরা পড়িয়েছিলাম বা পড়েছি, তোমরা নিশ্চয়ই পড়েছো, না পড়লে আগে পড়ে নাও। আজকে শুরু করব কি মহাকর্ষীয় বিভব প্রথমে, তারপরে অঙ্ক করাবো। মহাকর্ষীয় বিভবটা কেমন, কি বলেছিলাম, যে এই এরিয়াতে কোনো কুকুর যদি ঢুকতে চায়, মানে একটা নির্দিষ্ট তোমাদের পাড়াতে একটা কুকুরকে ঢুকতে গেলে কী হবে, সেটা মার তো খাবে, অনেক কার্য করতে হবে তাকে। কেমন একটা হকার ইউনিয়নে কী বলেছিলাম, যে আমি যদি এই মুহূর্তে হকারি করতে চাই, যে লকডাউনের অবস্থা হকারি করতে হবে ধরে নাও, তো হকারি করতে চাইছি, সেক্ষেত্রে কী হবে, আমাকে প্রথমে যদি আমি বলি যে কয়টা মারলে ট্রেনে উঠে যাব, হবে না, আমাকে মার খেতে হবে। এরপর কী হচ্ছে, আমাকে প্রথমে ইউনিয়নে যেতে হবে, সেখানে কিছু টাকা পয়সা খরচা করতে হবে, অর্থাৎ কি কিছু পরিমাণ কার্য করতে হবে, তবে কখনো আমি এটা ঢুকতে পারবো। ঠিক সেরকম হচ্ছে কি এখানে একটা ভর রাখা আছে, এম ভরের একটা বস্তু রাখা আছে, তাহলে এটা হচ্ছে কি তার মহাকর্ষ ক্ষেত্র আকর্ষণ করতে পারে। তাহলে এখান থেকে একটা বস্তুকে আমি অসীম থেকে, অসীম বলতে কি ধরা হয় কি, যে ঠিক এই পয়েন্ট আছে, এই পয়েন্ট হচ্ছে কি মহাকর্ষ ক্ষেত্রের বাইরে, মানে হচ্ছে কি সেটা অসীম ধরে নেব। কারণ এখানে মহাকর্ষ ক্ষেত্র যদি এটা হয়, তাহলে এখান থেকে আনা যা আর এখান থেকে আনাও তাই। এখান থেকে
এখানে আনা আর এখান থেকে এখানে আনা একই ব্যাপার, কারণ এখানে মহাকর্ষ ক্ষেত্র নাই, এখানেও মহাকর্ষ ক্ষেত্র নাই, তাই কি বলছে মহাকর্ষ ক্ষেত্রের বাইরে। আর মহাকর্ষ ক্ষেত্র কোথায় বলেছি, অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে অসীম থেকে কোনো একটা বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, যে পরিমাণ কৃতকার্য করতে হয়, তাহলে এখান থেকে এখানে আনতে যে পরিমাণ কার্য করতে হবে, কে কার্য করবে, বহিস্থ এজেন্ট। এ কার্য করবে না, বহিস্থ এজেন্ট যে কার্য করবে তাকে বলা হয় কি, মহাকর্ষীয় বিভব। তাহলে কি দেবো, মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বস্তুকে ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের কোনো বস্তুকে, দেখো আগেও ছিল কি মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য ছিল কি একক ভর, এখানেও আছে একক ভর। তাহলে একক ভরের কোনো বস্তুকে অসীম থেকে, কোথা থেকে, অসীম থেকে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় মহাকর্ষীয় বিভব। তাহলে কে কার্য করবে, বহিস্থ এজেন্ট। কার্য কে করবে, বহিস্থ এজেন্ট। কোথা থেকে আনবে বস্তুকে, তাহলে আসবে কোথা থেকে, অসীম থেকে ক্ষেত্রের কোনো বিন্দুতে। ঠিক আছে, তাহলে কোনো বিন্দুতে একক ভরে কোনো বস্তুকে অসীম থেকে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় কি, মহাকর্ষীয় বিভব। একে কী দ্বারা প্রকাশ করা হয়, একে ভি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল ভি। ঠিক আছে, তাহলে ভিটা কি হচ্ছে কি, একক ভরের বস্তু আনতে কৃতকার্য। তাহলে একক ভরের বস্তু আনতে কার্য সমান হচ্ছে ভি। তাহলে বিভবটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি কার্য, কারণ পোটেনশিয়ালটা হবে কি কার্য। তাহলে হচ্ছে কি একক ভরের বস্তু আনতে কৃতকার্য হচ্ছে ভি। তাহলে এম ভরের বস্তু আনতে কার্য কত হবে, ডাব্লু ইকুয়াল টু এম ভি। একক ভরের আনতে কার্য হচ্ছে কি ভি, তাহলে এম ভরের আনতে কত হবে, এম ভি। তাহলে এখান থেকে আমি কী করবো, এবার ইউনিট, দেখো ডাব্লু ইকুয়াল টু কী নিয়ে এলাম, এম ভি। এখান থেকে আমি ইউনিটে টানবো, তাহলে ভি কত আসছে, ভি ইকুয়াল টু কত হচ্ছে ডাব্লু বাই এম। কারণ আমি এমন হতে পারে তো যে একক ভর নাও পেতে পারি, আমি এম ভরের বস্তুকে নিয়ে এলাম, কত কার্য হচ্ছে দেখলাম, সেই কার্যটা কী করলাম, ধরুন 10 কেজি ভরের বস্তু নিয়ে এলাম, 10 কেজি ভরের বস্তু নিয়ে আসতে কার্য হচ্ছে কত, 50 জুল। তাহলে একক ভরের কথা হবে 50/10, তাহলে 5 ভোল্ট হয়ে গেল। তো বিভব হয়ে গেল তখন কি, ওটা কত হচ্ছে, এককটা হচ্ছে, দেখো কার্যের একক কী হচ্ছে জুল, তাই জুল পার কেজি, বা হবে কি আর্গ পার গ্রাম, হবে কি না বলো। তো এটা হচ্ছে কি এসআই, এটা হচ্ছে সিজিএস। ইউনিট কত হবে, মাত্র ডাইমেনশন। আর এই ভোল্টকে সাধারণত বিভব দিয়ে, ভি দিয়ে প্রকাশ করা হয়, মানে ভোল্ট দ্বারা। কারেন্টের ক্ষেত্রে পাবে দেখবে বিভবের ভোল্ট।
ডাইমেনশন কত হবে ডাইমেনশন অফ ভি ইকুয়াল কত হবে ডাইমেনশন অফ ডাব্লিউ বাই ডাইমেনশন অফ এম কত হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই এম অর্থাৎ কত হবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা হচ্ছে কি বিভবের মাত্রা। ঠিক আছে, নোট করে নাও এটা। এরপর এখানে একটা জিনিস দেখে নাও, আমি যদি ইউনিটটাকে কনভার্ট করি, এই ইউনিটটাকে সিজিএস টু এসআই করলে কেমন হবে? আচ্ছা, এসআই টু সিজিএস, দেখো কথা আছে জুল পার কেজি, তাহলে 1 জুল পার কেজি সমান কত হবে? জুল সমান কত জানি আমরা? 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ, আর 1 কেজি সমান কত হবে? 1 কেজি 1 জুল করে দিলাম, আসবে কত? 10 টু দি পাওয়ার 3 গ্রাম, তাহলে কত আসছে? 10 টু দি পাওয়ার 4 আর্গ পার গ্রাম। ডাইমেনশন কনভার্ট, তাহলে সিজিএস আর এসআই এর মধ্যে কথা হচ্ছে সম্পর্ক হচ্ছে কত? 1 জুল পার কেজি ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 আর্গ পার গ্রাম। ঠিক আছে, নোট করে নাও। এরপর দেখো আমরা রাশিমালা নির্ণয় করব, অর্থাৎ কি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের রাশিমালা। তাহলে আমরা কি দেখলাম? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কি হচ্ছে যে এম ইকুয়াল টু কত? 1, অর্থাৎ কি একক ভরের বস্তুকে কি করতে হবে? অসীম থেকে আনতে হবে। কোথায় আনতে হবে? ইন্টিগ্রেশনের লিমিট কত হবে? অসীম থেকে কোনো একটা বিন্দু, ধরুন আর বিন্দুতে আনতে হবে। যে পরিমাণ কার্য করতে হবে, কার্য সমান কি জানি আমরা? বল ইন্টু কত হবে? সরণ, তাই তো? তাহলে বল ইন্টু এফ ইন্টু এক্স করে দেবো ডিএক্স, কৃতকার্য। এটা হচ্ছে কি বিভবের সংজ্ঞা হবে, বিভব। এটা তো লেখা ছিল। তো এখানে যদি এফটা হয় কি মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য যদি হয়, এখানে এফের জায়গায় কী লিখবো? কারণ আমরা জানি কত? এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। এখানে বলা আছে কি এম ইকুয়াল টু 1, তাহলে এম ইকুয়াল টু 1 পুট করলে কত হচ্ছে? এটা এরকম হয়ে যাচ্ছে। তাহলে এটা কী হবে? এফটা কী হবে? ই হবে। তাহলে এখানে ই লিখে দিলাম। তুমি অনেক সময় জি দ্বারা প্রকাশ করতে পারো, জি, কিন্তু ই লেখাটাই বেটার। তাহলে হলো যে একক ভরের উপর প্রযুক্ত বল হচ্ছে ই, একক ভরের উপর প্রযুক্ত বল হচ্ছে ই ইন্টু ডিএক্স। সেটা হচ্ছে কি কোথা থেকে আনছি? অসীম থেকে আর বিন্দুতে। সেটা হবে কি মহাকর্ষ বিভবের সংজ্ঞা। এরপর দেখো তো তোমাদেরকে বলেছিলাম যে অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে কি নেগেটিভ, তাহলে এফটা কি হচ্ছে? এফ ইকুয়াল টু মাইনাস জি এম এম বাই আর স্কোয়ার, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, ধরে নাও এখানে পৃথিবীটা আছে এম ভরের, আমি এখান থেকে এই বস্তুটাকে আনছি, এখানে এ বিন্দুতে ছিল, এখান থেকে আমি ক্ষুদ্র দূরত্ব বি বিন্দুতে আনলাম কে ডি এক্স দূরত্বে। তাহলে দেখো তো এই এম ভরের বস্তুটা মানে পৃথিবীটা একে আকর্ষণ করবে কোন দিকে? এদিকে। তা যেদিকে আকর্ষণ করছে আমি সেদিকে নিয়ে আসছি, তাহলে এ যেদিকে আকর্ষণ করছে সেদিকে আসছে, কিন্তু এখানে কার্যটা করবে কে? বহিস্থ এজেন্ট। তাহলে বহিস্থ এজেন্টকে কোন দিকে বল প্রয়োগ করতে হবে? এদিকে বল প্রয়োগ করতে হবে। এর ঠিক সমান এবং বিপরীতমুখী। ঠিক আছে, সেক্ষেত্রে দেখবে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 ডিগ্রি। বলছে স্যার আমি বাইরের দিকে বল প্রয়োগ করব কেন? এবার কোশ্চেন হচ্ছে আমি বাইরের দিকে বল প্রয়োগ করব কেন? প্রথম কথা হচ্ছে 1 নম্বর পয়েন্ট বলে রাখি, দেখো আগে বলেছিলাম যে ওপর থেকে তোমাকে 1 পেটি ডিম নামাতে দেওয়া হয়েছে, তো ডিমটাকে ছেড়ে দেবে? সেটা অটোমেটিক চলে যাবে নিচেতে। আমাকে ওপর দিকে রিভার্সে বল প্রয়োগ করতে হয়, বল প্রয়োগ করে কী করতে হয়? তাকে নিচে নামাতে হয়। তাও যদি অসুবিধা হয় তোমার ম্যাথমেটিক্স বইটা নাও, এসএনদের, আর ফিজিক্স বইটা নাও, পরপর রাখো, হাতের পর রাখো এরকম করে, ওপরে করে রেখে তুলে ধরো, নিচে নামাও, দেখো নিচে নামাও, দেখো তুমি কোন দিকে বল প্রয়োগ করছো। তাহলে ম্যাথমেটিক্স বই আর ফিজিক্স বইটাকে হাতে নেওয়ার পর তুমি এটাকে নিচের দিকে নামানোর সময় কী করছো? বল প্রয়োগ করছো ওপর দিকে, আর নামছে কোন দিকে? নিচের দিকে। দেখো তো সেক্ষেত্রে হচ্ছে কি আমি বল প্রয়োগ করছি উপর দিকে আর সরণ হচ্ছে নিচের দিকে, কথা বেটা অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। তাহলে এখান থেকে একটা মাইনাস আসবে, এখানটা মাইনাস আসবে না, জিরো আলটিমেটলি প্লাস হবে। আমি প্লাস মাইনাস সাইনে যাব না, ডাইরেক্ট কী লিখবো? ম্যাগনিটিউডগুলো নেবো, মানে কি ভ্যালুগুলো নেবো শুধুমাত্র। ঠিক আছে, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি আমি কেন বল প্রয়োগ করবো এদিকে? যদি এখানে বল প্রয়োগ না করতাম,
এখানে ছেড়ে দিই যদি, তাহলে আমাকে কী বলেছি যে কোনো একটা বিন্দুতে আনতে চাই। ধরো নাও এখানে এম ভরের বস্তু আছে, এটা মহাকর্ষ ক্ষেত্র, আমি বস্তুটাকে এখান থেকে আমি এই পয়েন্টে আনতে চাই, পি পয়েন্টে। যদি একে আমি ছেড়ে দিই তাহলে যখন এখানে এন্ট্রি করলো পি পয়েন্টের শেষে দাঁড়াবে কি? পি পয়েন্টে দাঁড়াবে কি? দাঁড়াবে না কোনো দিন। কারণ হচ্ছে কি, প্রাথমিক অবস্থায় এর বেগ কত? 0 ছিল। তবে যেই মহাকর্ষ ক্ষেত্রে এন্টার করলো, আকর্ষণ বল আছে, তাহলে আকর্ষণ বল যখনই আছে তখন কি এটা ত্বরণ আছে, বাই এম করে দিলাম, তাহলে কী হলো, এটা ত্বরণ পেয়ে গেল। ত্বরণ যদি পায় তাহলে ভিটা কী হবে? ইনক্রিজ হবে। তাহলে এখানে যত আসবে কী হবে? ভিটা ইনক্রিজ হবে, ভেলোসিটি বাড়বে। ভেলোসিটি বাড়লে কী হবে? গতিশক্তি বৃদ্ধি পাবে। কিন্তু যখন আমাকে আনবো বস্তুটাকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে, তখন বা যে পয়েন্টে আনছি সেই পয়েন্টে কোনো রকম গতিবেগ বৃদ্ধি পেলে হবে না, গতিবেগটা স্থির থাকতে হবে। যদি তুমি ছেড়ে দাও, এ কোনো সময় এই পয়েন্টে আসবে না, আসবে এই পয়েন্টে, এখানে সে স্ট্রাইক করবে, ধাক্কা মারবে। তাহলে এই পয়েন্টে আনতে গেলে আমাকে অবশ্যই রিভার্স ফোর্স অ্যাপ্লাই করতে হবে, ঠিক সামান্য সামান্য করে, মানে বেগটাকে কি আনতে হবে না, সমবেগে নিয়ে আসতে হবে, সমবেগে, তবে কখনো কী হবে? এই পয়েন্টে আসবে। তাহলে নিশ্চয় বুঝতে পেরেছ কী কারণে আমাকে বহিঃস্থজনকে বল প্রয়োগ করতে হবে বিপরীত দিকে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? দুটো কারণ বলেছি। এরপর তাকে আমি রাশিমালাটা নির্ণয় করব। ধরে নাও এখানে হচ্ছে কি, এম ভরের পৃথিবী আছে, এম, এর ব্যাসার্ধ হচ্ছে কত? আর। আর এটা এ বিন্দুতে এখান থেকে দূরত্ব হচ্ছে কত? এক্স। এক্স দূরত্বে এ বিন্দুতে একটা একক ভরের বস্তু রাখা আছে। মনে করি ফিজিক্সে মনে করি আর ধরিতে শেষ হয়ে গেল, তাই তো? মনে করি পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ আর, পৃথিবী কেন্দ্র থেকে এক্স দূরত্বে এবং এক্স দূরত্বে এ বিন্দুতে অবস্থিত একক ভরের বস্তুর উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হবে? ই ইকুয়াল টু এফ ইকুয়াল টু কত? জি এম বাই এক্স স্কোয়ার। কোনো আপত্তি? তাহলে এখানে যদি একক ভরের বস্তু থাকে কত বল প্রয়োগ করতে হবে? বল প্রয়োগ করবে জি এম বাই এক্স স্কোয়ার। বলটা কোন দিকে প্রয়োগ করবে? এদিকে। তো বহিঃস্থজনকে কী করতে হবে? ঠিক সমপরিমাণ বল প্রয়োগ করতে হবে। তো বহিঃস্থজনকে এজেন্টকে একক ভরের বস্তুকে সমবেগে আনতে সমপরিমাণ বল প্রযুক্ত করতে হবে। আমি কোনো রকম মাইনাস চিহ্ন ধরছি না, মাইনাস চিহ্ন তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি, মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নাই, তোমাদের বইটা দেখবে একটু কেমন করে দেওয়া আছে, ইউজ করতে পারো। এবার হচ্ছে কি, আমি এ থেকে বি পয়েন্টে নিয়ে আসবো, কত সরাবো? ডিএক্স পরিমাণ, ঠিক আছে? তাহলে এ থেকে বিতে ক্ষুদ্র সরণ ডিএক্স ঘটাতে কৃতকার্যক্ষম কথা হবে ডি ডাব্লিউ ইকুয়াল টু ই ইন্টু ডি এক্স। একবার করে দিলাম। ই কেন লিখেছিলাম? কারণ এম ইকুয়াল টু 1 আছে বলে এফটা কত হয়ে গেছে? ই হয়ে গেছে। এবার সংজ্ঞাতে কী বলা আছে? অসীম থেকে আর দূরত্বে বা যে কোনো দূরত্বে, ঠিক আছে?
বস্তুটিকে আর দূরত্বে আনতে কৃতকার্য। ডাব্লিউ ইকুয়াল টু লিখে দিলাম কি ভি। ভি মানে হচ্ছে কি অসীম থেকে আর দূরত্বে ইন্টিগ্রেশন অফ ই ডি এক্স, কত অসীম থেকে আর দূরত্বে। ঠিক আছে, লিমিটটা ই এর মানটা পুট করো, জি এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স ইনফিনিটি টু আর, কত আসবে মাইনাস জি এম বাই এক্স ইনফিনিটি টু আর, কত আসছে দেখো মাইনাস জি এম ইন্টু, এইভাবে লিখি, মাইনাসটা বাইরে দেখলাম, কত হলো প্রথম আপার লিমিট আর মাইনাস জি এম বাই লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি। দেখো তো এই যদি এগুলো না থাকতো, মানে আর কোনো একটা বিন্দু না থাকতো, মানে ইনফিনিটি টু আর যদি না নিতাম, তাহলে কেমন আসতো, ভেহিকেলটা আসতো জি এম বাই এক্স আসতো। এটা হচ্ছে বিভব। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে কিন্তু বিভব নির্ণয় করছি না, বিভব পার্থক্য নির্ণয় করছি। সাধারণত আমরা কী করি, সবসময় বিভব পার্থক্য নির্ণয় করতে পারি, বিভব নির্ণয় করাটা একটু অসুবিধা হয়, করা যায় না। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেলে তার পার্থক্যটা সেটাই বুঝতে পারবো, কোনো সময় বিভব অ্যাকচুয়ালি বিভবটা নির্ণয় করা হয় না। এখানে হচ্ছে কি দেখো, এটা হচ্ছে কি অসীমে বিভব। অসীমে বিভব মানে হচ্ছে কি অসীমে, এটা ধরো মহাকর্ষ ক্ষেত্র, তার মানে কি এখানে কোনো একটা বস্তু রাখলে সে আকর্ষণ করতে পারবে, তাহলে এখানে আকর্ষণ করার কেউ নেই, তাহলে আকর্ষণ করার কেউ নেই মানে কি কোনো বল নেই। তো যদি বল না থাকে কার্য ডাব্লিউ কত হবে, ঘোড়ার ডিম জিরো হবে। তাহলে এখানে বাইরে কোথাও কৃতকার্য জিরো, তাহলে কৃতকার্য যদি জিরো হয় তাহলে বিভব জিরো। তাহলে অসীমের বিভব হচ্ছে কি জিরো, সে অসীমের বিভবের সাপেক্ষে আমি আর পয়েন্টে বিভব নির্ণয় করছি। বোঝা গেল জিনিসটা, অসীমের বিভবের সাপেক্ষে আমি আর বিন্দু অর্থাৎ কি মহাকর্ষ ক্ষেত্রের আর বিন্দুতে আমি বিভব নির্ণয় করছি। তাহলে এটা হচ্ছে একটা সাপেক্ষ, পৃথিবীর যা কিছু আছে সব কিছু সাপেক্ষে হয়, কোনো সিঙ্গেল বা পরম চরমের অস্তিত্ব নেই, যা কিছু আছে সব সাপেক্ষে। তুমি ছোট সেটা কারো সাপেক্ষে, তুমি বড় কারো সাপেক্ষে, আমি টিচার কারো তোমার সাপেক্ষে, আমি ছাত্র অন্য আমার টিচার সাপেক্ষে আমি ছাত্র। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবে। এটা হচ্ছে কি এখানে শর্ট করে লিখে দিই, তোমরা জাস্ট পরীক্ষা খাতায় লিখবে না, তোমাদের নিজের জন্য লিখে রাখবে। এটা হচ্ছে কি অসীমের সাপেক্ষে আর বিন্দুর বিভব। তোমাদের খাতায় থাকবে এটা, কিন্তু পরীক্ষা খাতায় লিখবে না বা কোনো অ্যান্সার লেখার সময় লিখবে না। তাহলে কত আসছে এখানে আমার বিভবের মানটা, ভি ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর। এটা হচ্ছে কি একটা স্কেলার কোয়ান্টিটি। এর কোনো দিক দেখার প্রয়োজন নেই। রাশিমালাটা প্রতিষ্ঠা করার সময় কোনো রকম মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নেই, সিম্পলি এরকম করে দেবে। মাইনাস চিহ্নগুলো আমি ইউজ করি নাই, এখানে কিন্তু মাইনাস চিহ্ন ইউজ করবে, তুমি এখানে মাইনাস চিহ্ন ইউজ করবে। ঠিক আছে, নোট রেখে দাও। এরপর দেখো এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এ বি সি হচ্ছে কি সমবাহু, যে বাহু হচ্ছে কি ধরো এ, তাহলে একটা কেন্দ্র, কেন্দ্রে বিভব ও প্রাবল্য নির্ণয় করো। এর কেন্দ্রে মহাকর্ষীয় বিভব ও মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো, ক্ষেত্র প্রাবল্য। আমি এখানে ওই টপিকটা পড়াচ্ছি বলে আর মহাকর্ষ ক্ষেত্র মহাকর্ষ প্রাবল্য পুরো কথাটা লিখলাম না, তোমরা খাতায় লিখে নেবে। তাহলে এটা হচ্ছে কি কেন্দ্র ও, তাহলে আমাকে দেখতে হবে কি দূরত্বটা এটা, এখানে একটা ভর রাখা আছে এম ভরের, এখানে একটা এম ভর রাখা আছে, আর এখানে একটা এম ভর রাখা আছে, তিনটি ভর, এটাও এম, এটাও এম, এটাও এম। প্রথম কি বলছে বিভব, তাহলে বিভবটা প্রথমে নির্ণয় করি। বিভব রাশিমালা কি বললাম এখনই, মাইনাস জি এম বাই আর। এখানে দেখো জি এর মানটা দেখার দরকার না, জানি এম এর মানটা এখানে দেওয়া আছে এম, আর এর মানটা, আর কোনটাকে নেব, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। তাহলে কথা হবে
যদি এটা সম্পূর্ণ করে দিই কত হবে দেখো তো, এডি কত হবে, এডি মানে কি উচ্চতা, উচ্চতা এর মানটা কত হয়, √3/2 ইন্টু বাহু, কত হবে √3/2 ইন্টু এ, এটা কত 2:1 অনুপাতে ভাগ করে এটা, তাহলে কথা হবে দেখো তো, আর ইকুয়াল টু ও বি সমান, সরি এ ও সমান ও বি সমান এ ও সমান বি ও, এরকম করে লেখো, বি ও সমান সি ও, কত লিখবো 2/3, 2:1 অনুপাতে ভাগ করলে এটা কত হবে 2/3 অংশ, এটা হবে 2/3 অংশ, এটাও 2/3 অংশ, এটা হবে কি 1/3 অংশ, 1/3 অংশটা নেওয়া আমার দরকার নেই, তো কত হবে 2/3 ইন্টু √3/2 ইন্টু বাহু এ, কত আসছে এটা সমান হচ্ছে a/√3, তাহলে আর এর মানটা পেয়ে গেলাম। তাহলে বিভব কত হবে, অর্থাৎ কি বিভব ও বিন্দুতে বিভব, এটা হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি, মানে ডাইরেকশন দেখার কোনো দরকারই নেই, তাহলে কত হবে বিভব ভি ইকুয়াল টু মাইনাস জি এম, সরি স্মল এম দেওয়া আছে, স্মল এমই দিলাম, জি এম বাই কত এটা ও এ বা এ ও মাইনাস জি এম বাই বি ও মাইনাস জি এম বাই সি ও, এটার জন্য বিভব কত হবে, এখানে বিভব হবে তাহলে কি এটা ভর এটা দূরত্ব, কত হচ্ছে জি এম বাই এ ও, জি এম বাই আর স্কোয়ার ছিল না, এখানে আর শুধু আর আছে, তাহলে কত হবে জি এম বাই সি ও, এর জন্য কত হবে জি এম বাই বি ও, এর জন্য কত হবে জি এম বাই এ ও, কত হচ্ছে মাইনাস, দেখো একবারে করেছি 3 সকলের সমান, কত হবে জি এম বাই কত হবে a√3 মাইনাস 3√3, এটা হচ্ছে কি বিভবের মান। এরপর একক দেওয়া থাকলে তুমি এখানে একক পুট করে দেবে, ঠিক আছে। এবার হচ্ছে কি প্রাবল্য, যখনই প্রাবল্য বললাম একটা বল তখন আমাকে অভিমুখ দেখতে হবে, তাহলে এর জন্য একটা হবে, এর জন্য একটা হবে, এর জন্য একটা হবে, দেখো এখানে কি রাখা আছে m=1 একক ভরের বস্তু রাখা আছে, সেজন্য কি হয়েছে জি এম বাই এ হয়েছে, তাহলে একক ভরের বস্তুর উপর যদি এম ভরের বস্তুটা আকর্ষণ করে কোন দিকে গতিশীল হবে, এর দিকে গতিশীল হবে, এটা ধরলাম কি E3, এ যদি আকর্ষণ করে কোন দিকে যাবে এটা E2, বি বরাবর যাবে, তো এই ভরের বস্তুটাকে যদি এ আকর্ষণ করে তাহলে বস্তুটা এই দিকে গতিশীল হবে, তাহলে E3 ডাইরেকশন হচ্ছে এটা, যদি এম ভরের বস্তুটাকে অর্থাৎ কি একক ভরের বস্তুটাকে বি বিন্দুতে রাখা আছে সেই ভরটি যদি এটা আকর্ষণ করে তাহলে এই দিকে গতিশীল হবে, আর এ বিন্দুতে যে ভরটা আছে সেটা আকর্ষণ করলে যাবে কোন দিকে, এদিকে, তাহলে পরস্পর ক্ষেত্রে তিনটে তিন দিকে হচ্ছে, সে অ্যাঙ্গেলগুলোর মান কত হবে পরস্পরের সাপেক্ষে দেখে নাও কী করবো। তাহলে আমি একটা করতে পারি কি, এই দুটো লব্ধি বের করে নেবো, তার সাথে বিয়োগ করতে পারি, কারণ এই দুটো লব্ধি কোন দিয়ে যাবে, এদিকে যাবে, যাবে কি না, তার বিপরীতে আছে কোনটা এটা, তাহলে এবার দেখো যেহেতু সবারই আর সমান ভর সমান তাই কত মান সমান হবে, তাহলে ক্ষেত্রে E1 সমান E2 সমান E3, কত হবে জি এম বাই আর স্কোয়ার, আর স্কোয়ার বলতে কোনটা এইটা মানটা আর স্কোয়ার, দ্যাটস ইকুয়াল টু জি এম বাই a√3 তার হোল স্কোয়ার, অর্থাৎ কত হবে 3GM বাই স্কোয়ার, ঠিক আছে কোনো অসুবিধা। এরপর লব্ধি বের করবো, এটা যদি সমবাহু ত্রিভুজ হলে এটা কত হবে 30, এটাও 30, তাহলে এটা 90, এটা 90, এটা 60, এটা 60, তাহলে কথা হচ্ছে দেখো তো অ্যাঙ্গেল বি ও সি সমান 120 ডিগ্রি, তাহলে E3 আর E2 লব্ধি কত হবে, তাহলে E3 ও E2 এর লব্ধি, E3 ও E2 এর লব্ধি
ই ড্যাশড সমান কত হবে, লব্ধি ই ড্যাশড সমান কত লিখব, মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি, কত হবে দেখো 3gm/a² তার হোল স্কোয়ার প্লাস 3gm/a² তার হোল স্কোয়ার মাইনাস কত হবে 3gm/a² to 2 ইন্টু cos 120 হবে কি না, কারণ a² প্লাস b² প্লাস 2ab cos থিটা, এ আর বি সমান বলে এটা আমি স্কোয়ার করে দিলাম, দেখবে এটা কত আসবে হাফ আসবে, তাহলে হাফ যেটা সেটা মাইনাস হবে, -1 হবে, তাহলে একটা কেটে যাবে, থাকবে কত 3gm/a², এটাই থাকবে, তোমরা দেখে নেবে। এর অভিমুখটা কোন দিকে হবে, ক্রিয়া করবে কোন দিকে, এই বিপরীত দিকে, ই ড্যাশড কোনটা হচ্ছে এ ও বরাবর, লিখে দিচ্ছি এ ও বরাবর, ঠিক আছে। অতএব লব্ধি প্রাবল্য ও বিন্দুতে প্রাবল্য কথা হবে ই অ্যাট ও, কথা হবে দেখো এদিকে কাজ করছে কোনটা, ওপর দিকে E1, এটা E1 তো, তাহলে E1 মাইনাস 3gm/a², কেন মাইনাস হলো, এটা বিপরীত দিকে ক্রিয়া করছে বলে, তাহলে কত হলো আমার এটা দেখো তো, সে 3gm/a² মাইনাস 3gm/a² সমান 0। তুমি এভাবেও করতে পারো, তোমার বইয়ে দেখবে উপাংশ ভাগ করে করা আছে, সেটাও করতে পারো। কী করলাম, প্রথমে এই দুটো লব্ধি বের করে নিলাম, লব্ধি হচ্ছে কোনটা ই ড্যাশড, যেহেতু মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তাহলে কী হবে লব্ধির মান হবে কি, যে কোনো একটার সাথে সমান, এটা অনেকবার ভেক্টরে করিয়েছি, তাহলে 120 ডিগ্রি হয় কি হচ্ছে লব্ধির মানটা সমান হয়ে গেল, তাহলে এটা কোন দিকে করছে, ঠিক বিপরীত দিকে, E1 এর বিপরীত দিকে, E1 এর মান কোনটা, সে একই gm/a², কত হবে যোগফল কত হবে 0 হবে, কারণ কি এটা প্লাস এটা মাইনাস, আর এটা কেন সমান হয়েছে, কারণ যেহেতু হচ্ছে কি, যেহেতু সবার আর সমান এবং এম সমান, নোট করে নাও তাড়াতাড়ি। এরপর দেখো যদি এরকম হয়, একটা বর্গক্ষেত্র হয় এ বি সি ডি, বর্গক্ষেত্র, বাহু হচ্ছে কোনটা এ, কেন্দ্রে বিভব ও প্রাবল্য নির্ণয় করো, কেন্দ্র বলতে কোনটা, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, এটা ও, তাহলে কর্ণের মান কত, কত হবে এখানে বের করি, প্রথমে আর ইকুয়াল টু, আমি ক্যালকুলেশনটা শর্টে করছি, তোমরা লিখে করবে, ডি ও সমান ও বি সমান সি ও সমান এ ও, কত হবে কর্ণের সমান কত হয়, বাহু √2 সমান বাহু √2/2, কারণ এটা অর্ধেক তো, এটা কত আসছে কত, a √2/2 সমান হচ্ছে কত a/√2, তাহলে বিভব কত হবে, বিভব কত হবে, দেখো সবারই মাস হচ্ছে সমান, এখানেও এম আছে, এখানেও কি আছে এম আছে, এখানেও এম আছে, এখানেও এম আছে, চারটা মাস হচ্ছে একই, দূরত্ব একই, তাহলে কত হবে এটা 4 মাইনাস দিলাম, মাইনাস চিহ্ন হবে অবশ্যই, 4gm/a√2, অর্থাৎ কত হবে -4√2gm/a। খুবই ইজি পোটেনশিয়াল নির্ণয় করার ক্ষেত্রে, কারণ কি পোটেনশিয়াল হচ্ছে কি সবসময় স্কেলার কোয়ান্টিটি, ডাইরেকশন দেখার দরকার নাই। এরপর হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড ই বিভব, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য,
দেখো তো এখানে একক ভরের বস্তু রাখা আছে, তাহলে কি হচ্ছে কি এই যে বস্তুটা ভরটা আছে সেটা এম ভর, দূরত্বটা একই, তাহলে এ আকর্ষণ করছে কোন দিকে, এদিকে। সিমিলারলি এ কী করবে, এটা আকর্ষণ করবে এদিকে, এ আকর্ষণ করবে কোন দিকে, এদিকে, এ আকর্ষণ করবে এদিকে। এটা যদি নাম দাও কত, ই এ, এটা যদি ই বি, আর হচ্ছে কি ই সি, আর এটা ই ডি, সবাই হচ্ছে কি পরস্পর বিপরীতমুখী। আর প্রথমে লিখব কি যে ই এ সমান ই বি সমান ই সি সমান ই ডি। ভেক্টর কোয়ান্টিটিতে মানগুলো কী হচ্ছে সমান, সে কত হবে সমানটা জি এম বাই আর স্কোয়ার। আর বলতে কোনটা, এটা, এটা আর স্কোয়ার সমান কত হবে জি এম বাই এ বাই √2 তার হোল স্কোয়ার, অর্থাৎ কত হবে 2GM বাই স্কোয়ার। এবার আবার কি যে ই এ ইকুয়াল টু মাইনাস কী হবে ইসি এবং ইবি মাইনাস ইডি হবে তো পরস্পর বিপরীতমুখী। অতএব লব্ধি প্রাবল্য কোথায়, ও বিন্দুতে কত হবে 0, কারণ একে ক্যান্সেল করবে, একে ক্যান্সেল করবে, ঠিক আছে, আউট হয়ে গেল সব। বোঝা গেছে, নোট করে নাও। এরপর নেক্সট দেখো বলা হচ্ছে কি M1 এবং M2 ভরের দুটি বস্তু পরস্পর আর দূরত্বে অবস্থিত, মানে এ বি ইকুয়াল টু হচ্ছে কি আর, অবশ্যই এ বিটা হবে কি তাদের কেন্দ্রের সংযোজক সরলরেখা। এবার হচ্ছে কি বলেছে এদের কোন বিন্দুতে, এদের কোন বিন্দুতে মহাকর্ষ ক্ষেত্রফল 0। প্রথমে হচ্ছে কি যে বিন্দুতে মহাকর্ষ ক্ষেত্রফল 0 সেই বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে কি কোন বিন্দুতে মহাকর্ষ ক্ষেত্রফল 0। মহাকর্ষ ক্ষেত্রফল মানে হচ্ছে কি একক ভরে বস্তুর ওপর ক্রিয়াশীল আকর্ষণ বলটা 0। কোথায় হবে দেখো, ধরে নাও আমি এখানে কোনো একটা বস্তু রেখেছি, কত এখান থেকে দূরত্ব রেখেছি R1 দূরত্বে, আর এটা হচ্ছে কত R2। তাহলে এই বস্তুটা পর যখন রাখা হয়েছে তখন M1 কী করছে, আকর্ষণ করছে এদিকে E1, আর M2 আকর্ষণ করছে কোন দিকে, এদিকে। তাহলে পরস্পর যদি বিপরীতমুখী হয়ে যায়, মানটা যদি বিপরীতমুখী হয়ে যায়, সমান এবং বিপরীতমুখী হয়, আর বিপরীতমুখী তো হবেই, না বললেও হবে। তাহলে কি এদের মানটা যদি সমান হয়ে যায় তাহলে কি হবে, এই বিন্দুতে লব্ধি প্রাবল্য কত হবে 0 হবে। তাহলে কি মনে করি এ থেকে R1 দূরত্বে প্রাবল্য 0। তাহলে কথা হচ্ছে দেখো তো যে R1 প্লাস R2 কত আসছে আর, এখানে পি বিন্দু, এ থেকে আর দূরত্বে পি বিন্দুতে, এখানে কথা পি বিন্দুতে প্রাবল্য 0। তাহলে পি বিন্দুতে প্রাবল্য 0 এর অর্থ কি, M1 ভরের জন্য প্রাবল্য সমান M2 ভরের জন্য প্রাবল্য, কারণ কি পরস্পর বিপরীতমুখী। তাহলে M1 ভরের জন্য প্রাবল্য সমান প্রাবল্য, ঠিক আছে। লেমনের জন্য কত হবে, এখানে কি রাখা আছে M = 1 রাখা আছে, কত হবে E1 সমান E2, অর্থাৎ লিখবো E1 এর মানটা GM1 বাই R1, GM1 বাই R1 তার হোল স্কোয়ার সমান কত হবে GM2 বাই R2 তার হোল স্কোয়ার। R1 R2-র মধ্যে রিলেশন আছে একটা, অবশ্যই আছে। এখানে জিটা কেটে দাও, তাহলে কত আসছে দেখো, এখানে আসছে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, কিন্তু কত আসছে
m2 সরি m1 বাই m2 m1 আসছে, এটাকে এখানে উপরে তুলো আর এটাকে নিচে নামাও, তাহলে m1 বাই m2 চলে এলো। তাহলে এখানে আসছে কত দেখো, r1 বাই r2 কত হবে, রুট ওভার অফ m1 বাই m2 লিখতে পারি। তাহলে কত আসছে দেখো তো, r1 সমান হচ্ছে কত, r2 রুট ওভার অফ m1 বাই m2। তাহলে r1 যদি r1 এরকম হয় তাহলে কত হবে, এখানে বসাও, 1 নম্বর ইকুয়েশনে বসাও। তাহলে কত আসছে দেখো তো, আবার জানি কি r1 প্লাস r2, কারণ আমাকে কি এই r1 এর মানটা নির্ণয় করতে হবে, অর্থাৎ কি কোন বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য শূন্য। r1টা হচ্ছে কি এখান থেকে দূরত্ব, r2 হচ্ছে কি বি থেকে দূরত্ব। তাহলে আবার কি জানি r1 প্লাস r2 ইকুয়াল টু r, এখানে মানটা পুট করো, r2 ইন্টু রুট ওভার অফ m1 বাই m2 প্লাস r2 ইকুয়াল টু r। এখান থেকে কত আসবে দেখবে, r2 ইকুয়াল টু আসবে রুট ওভার অফ m2 r ডিভাইড বাই রুট ওভার অফ m1 প্লাস m2, এটা আসবে দেখবে। ঠিক আছে, সিমিলারলি কত হচ্ছে অনুরূপে r1 কত আসবে, রুট ওভার অফ m1 ডিভাইড বাই রুট ওভার অফ m1 প্লাস রুট ওভার অফ m2r, এটা আসবে কিনা দেখো। তাহলে হচ্ছে কি যার থেকে দূরত্ব নিচ্ছি তার ভরের রুট বাই কত হচ্ছে রুট ওভার m1 প্লাস m2 ইন্টু মোট দূরত্ব, এটাই তো হলো। তাহলে এটা হচ্ছে কি আমার এই বিন্দুতে হচ্ছে কি মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য শূন্য। তাহলে r1 r2 মানটা পেয়ে গেছি। এরপর আমাকে কী করতে হবে, বিভবের মানটা নির্ণয় করতে হবে, অর্থাৎ কি এই বিন্দুতে বিভব কত হবে, ওরা নোট করে নাও। এখানে লিখে দাও কি এ থেকে r1, এরপর হচ্ছে কি বিভবের মানটা নির্ণয় করব। তাহলে পি বিন্দুতে বিভব, তাহলে ভিপি কত হবে, এর জন্য বিভব প্লাস এর জন্য বিভব কত লিখবো, মাইনাস জি m1 বাই r1 মাইনাস জি m2 বাই r2। ঠিক আছে, এরপর মানগুলো বসিয়ে দাও। r1 r2 মানটা কত এসেছিল, মানটা মাইনাস জি m1, r1 মান কত এসেছিল রুট ওভার অফ m1, যার থেকে দূরত্ব নিচ্ছি তার রুট। এক কাজ করে এটা পরবর্তী লাইনে বসাও, এখানে বসাও, কত হচ্ছে ভিপি ইকুয়াল টু মাইনাস জি m1 কত এসছে রুট ওভার অফ m1 ইন্টু আর রুট ওভার অফ m1 প্লাস রুট ওভার অফ m2 মাইনাস জি m2 রুট m2 আর ডিভাইড বাই কত রুট ওভার অফ m1 প্লাস m2 হয়েছে। এবার কী হবে, ক্যান্সেল আউট করো এখান থেকে, এটার সাথে কেটে দাও, কত আসছে রুট m1, এটা কাটো রুট m2, এটা উপরে যাবে। তাহলে এটা যদি উপরে যায় রুট m1 আছে, তাহলে আসছে কেমন ফাইনালি মাইনাস জি বাই আর কমন নিচ্ছি, একবারে কমন নেবো, ধরে নেবো জি রুট ওভার অফ m1, এখানে পড়ে আছে কি রুট ওভার অফ m1 প্লাস রুট ওভার অফ m2, এটার জন্য হলো বাই আর মাইনাস জি রুট ওভার অফ m2 রুট ওভার অফ m1 প্লাস রুট ওভার অফ m2 ডিভাইড বাই কত আর। এবার কমন হতো মাইনাস জি রুট ওভার অফ m1 প্লাস রুট ওভার অফ m2 ডিভাইড বাই আর কমন নিলাম, থাকলো পরে কি রুট ওভার অফ m1 প্লাস রুট ওভার অফ m2, অর্থাৎ কত আসছে মাইনাস জি রুট ওভার অফ m1 প্লাস রুট ওভার অফ m2 তার হোল স্কোয়ার ডিভাইড বাই আর। এটাকে ভেঙে লিখতে পারো, এটাই লিখবো কি ভিপি, ক্যালকুলেটারে এটা সুবিধা হবে, কত হবে ভিপি ইকুয়াল টু মাইনাস জি বাই আর রুট ওভার অফ m1 তার হোল স্কোয়ার, অর্থাৎ কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
প্লাস 2ab, এটা এখান থেকে তোমাকে অঙ্ক দিতে পারে। এটা দেবে সেট 3 অঙ্ক আছে, আগেই বললাম সেট 3 হয়তো 1-2 নাম্বার অঙ্ক হবে, বা অনেক সময় ভ্যালু দিতে পারে, এখানে R1 R2 M এর ভ্যালু দেবে, ডাইরেক্ট এখানে মান বসিয়ে দেবে, পেয়ে যাবে। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করবে। আর বারবার বললাম যে এই পর্যন্তই পরীক্ষাতে থাকবে, আজকের ক্লাস পর্যন্ত ওখানে আসবে কোশ্চেনে, বাকি পরবর্তী ক্লাসগুলো করবে তোমরা, আমি ক্লাস দিয়ে যাব কন্টিনিউ, কারণ শেষ করে দেবো তোমাদের, চেষ্টা করবো শেষ করার, মানে পরীক্ষার আগে পর্যন্ত, কিন্তু সিলেবাসে থাকবে বা পরীক্ষার কোশ্চেন আসবে। আজকে যতটা পড়ানো হলো অতটার মধ্যেই। ভালো থেকো।